এটা হচ্ছে মূল রিসেপশন এরিয়া। এখানে বসার মতো যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট আছে, অনেক মানুষ একসাথে ওয়েট করতে হইলেও সম্ভব। এখানে ছোট্ট একটা জুস বার, কফি বার আছে, আপনি আসার সাথে সাথে একটা ওয়েলকাম ড্রিঙ্কস পাবেন, আপনি নিজের মতো করে কফি অর্ডার করেও খেতে পারেন চাইলে। তো সব মিলায় চমৎকার ব্যবস্থা। এইটা রিসেপশনের পাশের এরিয়া। এখানে দেখেন দুইটা মেডিকেল ইমার্জেন্সি বেড, অক্সিজেন ইত্যাদি ইত্যাদি আছে। সো কেউ যদি রিসোর্টে এসে বাই এনি চান্স অসুস্থ হয়ে যান, তাদের জন্য যে মেডিকেল সাপোর্ট দরকার সেটাও কিন্তু আছে। আর এর বাইরে এরকম বসার জায়গা, স্লিপিং চেয়ার ইত্যাদি তো আছেই। সো আপনাকে যদি লম্বা সময় রিসেপশনে ওয়েট করতে হয়, আপনি খুব আরাম করেই ওয়েট করতে পারবেন, কোনো রকম সমস্যা হওয়ার কথা না। এটা হচ্ছে রিসেপশনের পাশে কমন ওয়াশরুম। সো আপনার যদি রুম পেতে দেরিও হয়, আপনি এসে ফ্রেশ হওয়ার দরকার হইলে ফ্রেশ হয়ে যেতে পারবেন। আর সবচেয়ে ভালো সেটা হচ্ছে যে রিসেপশন এরিয়ার পাশে লেকের ধারে এখানে একটা হ্যাঙ্গিং বেড আছে, মানে এটা বেড কিন্তু দোলনা। সো আপনি এখানে শুয়ে শুয়ে চাইলে চমৎকার বাতাসে, এখানে সবসময় বাতাস থাকে, আমি যতবার এখানে আসছি ততবারই দেখছি এখানে চমৎকার বাতাস হয়। সো এই বাতাসে আপনি এখানে শুয়ে শুয়ে দুলতে পারবেন, একটা দোলনার ফ্লেভার পাবেন আর কি। সারা রিসোর্টে থাকার জন্য অনেক রকম ব্যবস্থাই আছে, তবে ওদের মূল অ্যাকোমোডেশনটা হচ্ছে রাজা টাওয়ার। ওরা একটা 9 স্টোরিড বিল্ডিং এইখানে আছে, যেটাকে ওরা রাজা টাওয়ার বলে। এইখানে গাছের ফাঁক দিয়ে ওই বিল্ডিংটা দেখা যাচ্ছে, এবং প্রত্যেকটা ফ্লোরে 3টা বা 4টা করে রুম আছে। সো 9টা ফ্লোরে মোটামুটি 36টা রুম, এবং এইখানেই ওদের বাল্ক গেস্ট আসলে থাকে। আর এইটা হচ্ছে ওদের মূল যে ডাইনিং এরিয়া, সেটার ঠিক সামনে, এটা পাশাপাশি মূল ডাইনিং এরিয়া রাজা টাওয়ার। আর ডাইনিং এরিয়ার নিচে গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে ওদের সুইমিং পুল। সো আপনি যদি রাজা টাওয়ারে থাকেন, আপনার জন্য মানে সব কিছুই খুব অ্যাক্সেসেবল হয়, আপনাকে দূরে হেঁটে কোথাও যেতে হবে না। ঘুরতে যাবেন সেটা আলাদা, বাট আপনার ডাইনিং হল, আপনার সুইমিং পুল, আপনার সব কিছুই বেশ কাছাকাছি। সো আমার রিকমেন্ডেশন হচ্ছে, সারা রিসোর্টে আসলে আপনি অবশ্যই রাজা টাওয়ারে থাকার চেষ্টা করবেন, এবং সেটা যতটা উঁচু ফ্লোরে হয়, মিনিমাম 6 তলা, 7, 8, 9 তলা হইলে আরও বেটার। তো এই হচ্ছে রাজা টাওয়ারের এন্ট্রান্স। আর ঠিক অপোজিটে এইখানে হচ্ছে ওদের ডাইনিং। এইখানে আমি এখন ব্রেকফাস্টের জন্য যাচ্ছি। সো লেটস হ্যাভ এ কুইক লুক এট দি ডাইনিং এরিয়া। এইটা হচ্ছে ওদের মূল ডাইনিং হল, মানে অ্যাজ ইউ ক্যান সি ইটস আ হিউজ স্পেস। আমাদের অফিসের অনেকেই ব্রেকফাস্ট করতেছে, এই যে আমি এখানে দেখতে পাচ্ছি। সরি কি ভাই, কি অবস্থা? ব্রেকফাস্টের আয়োজন কেমন? অসাধারণ আয়োজন। এই যে আমাদের শহীদ সাহেব, উনি কালকে থেকে খাওয়ায় একের পর এক ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে। লাঞ্চেও ছিল, ডিনারে হয়েছে, এখন ব্রেকফাস্টে চলছে। ম্যান অফ দ্য সিরিজ হয়ে যাবে মনে হচ্ছে 3 বেলা মিলে। এখানে সমস্ত খাবারের আয়োজন। সারা রিসোর্টের রুমগুলি বেশ ভালো, আমার বেশ পছন্দ। রুমে স্ট্যান্ডার্ড অ্যামেনিটিস যা যা লাগে সবই আছে, বাট যেটার কারণে সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে যে এদের রুম থেকে যে ভিউটা পাওয়া যায়। যেমন এই দিক দিয়ে আমি একটা ভিউ পাচ্ছি, এটা আসলে সুইমিং পুলের পাশে, সো সুইমিং পুলটা দেখতে পাচ্ছি। বাট মোর ইম্পর্টেন্টলি মানে দিগন্ত বিস্তৃত, যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত আসলে জঙ্গলের মতো সবুজে একদম ভরা। আর এটা হচ্ছে আমার রুমের একপাশের দেওয়াল, যেটা গ্লাস দিয়ে করা। বাট তার থেকেও বেটার হচ্ছে প্রত্যেকটা রুমের সাথে আসলে একটা করে বারান্দা আছে। সো আমি চাইলেই বারান্দায় যেতে পারি, লাইক দিস ওয়ান, এবং সেক্ষেত্রে আমি আরও ক্লিয়ার ভিউ পাবো। একদম যত দূর চোখ যায় একটা সবুজের মনে হচ্ছে যে হরাইজন হয়ে আছে। তো এইটা ভীষণ ভালো লাগে আমার। এখন অনেক রোদ, বাট সন্ধ্যার পরে বা আর্লি মর্নিংয়ে এখানে যখন দাঁড়াই, তখন এটা খুবই রিফ্রেশিং একটা ভিউ। এখন যাচ্ছি সুইমিং পুলের দিকে। আগে সুইমিং পুলের এন্ট্রিটা ছিল ডাইনিং হলের ঠিক নিচেই, অর্থাৎ ওই একই সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেই হইতো। সুইমিং পুলটা একই জায়গায় আছে, তবে এন্ট্রিটা চেঞ্জ হয়ে গেছে। এখন ওরা চমৎকার একটা এন্ট্রি আলাদা করে বানাইছে, সুন্দর একটা গেট এবং সব কিছু মিলায়। তো কালকে রাত্রে আমাদেরকে একটু সুইমিং পুল খুঁজে পেতে কষ্ট হচ্ছিল। আমরা পুরাতন এন্ট্রি গেট দিয়ে যাচ্ছিলাম, গিয়ে দেখলাম যে ওইটা ক্লোজড। পরে আবার জিজ্ঞেস করে, বেসিক্যালি এই ভেতরে সুইমিং পুল এইখানে, বাট আমাদেরকে একটু ঘুরে সামনে দিয়ে যেতে হবে।
আর এইটা হচ্ছে ওদের প্রেসিডেন্সিয়াল সুইট মেবি। টোটাল ভাড়া কত জানি না, বাট যদি 4টা বা 5টা ফ্যামিলি একসাথে আসে তারা কিন্তু চাইলে এই কটেজটা নিয়ে নিতে পারে। এখানে কটেজের নিজস্ব কিচেন আছে, ডাইনিং এরিয়া আছে, সবই আছে, বেশ ভালো। সো এই হচ্ছে সুইমিং পুলের যে এন্ট্রির কথা বলতেছিলাম, নতুন করে বানানো সেইটা। টাওয়েল বা অন্যান্য যে লাগবে আপনার সুইমিং করার জন্য, সেগুলো আপনি এখানে এন্ট্রি গেট দিয়ে ঢুকেই পেয়ে যাবেন। লকার বা ইত্যাদি যা যা লাগে সবই এখানে আসলে আছে। Not sure this is open yet, but let's see. এখানে এসে একটু বসারও ব্যবস্থা আছে, যদি পুল বিজি থাকে বা কোনো কারণে আপনাকে ওয়েট করতে হয় সেক্ষেত্রে আপনি এখানে বসে ওয়েট করতে পারবেন। এইখানে স্পা আছে বলতেছে, আমরা অবশ্য কখনো ট্রাই করি নাই। Let's go and check the swimming pool. এটা মাত্র মুছে গেছে কেউ একজন। সো এই হচ্ছে সুইমিং পুল এরিয়া। এখানে একটা জুস বার আছে, বাট যেটা বেস্ট ব্যাপার সেটা হচ্ছে যে মূল সুইমিং পুলটা খুব বেশি বড় হয়তো না, কিন্তু তারপরও স্টিল অ্যানাফ। বাট বাচ্চাদের জন্য একদম ডেডিকেটেড একটা বড় সুইমিং পুল আছে, সো বাচ্চারা আসলে ওরা খুবই এনজয় করবে। আর আরেকটা যেটা ভালো ব্যাপার, ঠিক এই বিল্ডিংয়ের নিচে এখানে একটা হট জ্যাকুজি আছে, এবং এটা আসলে প্রপার জ্যাকুজি, আপনি মানে চমৎকার হিটেড ওয়াটার পাবেন। আর এটা কিন্তু হচ্ছে ডাইনিং এরিয়া, মানে জাস্ট আমরা এইখানেই ব্রেকফাস্ট করলাম। আর উপরের যে টাওয়ারটা দেখতেছি এটা হচ্ছে রাজা টাওয়ার, এইটারই 6 তলায় আমরা আসি। আর সামনে যে কাজঘেরা সুইমিং পুলের ওপরে 2 তলা বা 3 তলায় যে কাজঘেরা রুমটা দেখতেছি, এইটা হচ্ছে আমাদের আদর হল। এইখানে আমাদের কালকে সমস্ত ইনডোর অ্যাক্টিভিটিস আদর কনভেনশন হলেই হইল। সো সব মিলে মানে সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলি এই রাজা টাওয়ারের আশেপাশেই। সো এই কারণেই বলতেছিলাম যে আপনার যদি থাকতে হয় তাহলে রাজা টাওয়ার থাকার জন্য খুব চমৎকার একটা জায়গা। সারা রিসোর্টের একটা কনফারেন্স সেন্টার আছে, এটা আদর কনফারেন্স সেন্টার। আপনার যদি কোনো কর্পোরেট ইভেন্ট থাকে তাহলে কিন্তু আপনি এটা বুক করতে পারবেন, এবং এখানে এসে আপনি আপনার টিমের ইভেন্টগুলি করতে পারবেন। এটা মোটামুটি বেশ ওয়েল অর্গানাইজ, এবং সব ধরনের ফ্যাসিলিটিস আছে, প্রজেকশন, এখানে ওরা কফি সার্ভ করতেছে, সুন্দর চেয়ার টেবিল আছে, সব কিছু মিলে এইখানে অনেক বড় একটা কনভেনশন হল আছে। আমার মনে হয় এটার নির্মাণ কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি, এটা গত বছরও দেখতেছিলাম যে কাজ চলতেছিল। এইটার উদ্দেশ্য সম্ভবত যদি বড় কোনো প্রোগ্রাম আপনি এখানে করতে চান, ওয়েডিং বা ওই টাইপের কোনো প্রোগ্রাম, সেক্ষেত্রে আপনি এই কনভেনশন হলটা ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে আলা কার্ট একটা রেস্টুরেন্ট, অর্থাৎ আপনি যদি আপনার পছন্দের কোনো খাবার অর্ডার করে খেতে চান সেক্ষেত্রে আপনি এখানে বসে, এখানে একটা লেক সাইডের মতো বা পুল সাইড বলা যেতে পারে, লেক না পুল সাইড তৈরি করা হয়েছে। তো পুল সাইডে বসে আপনি আপনার ডিনারটা বা লাঞ্চ করে ফেলতে পারবেন। তবে সারা রিসোর্টে যারা নর্মালি আসে তারা সাধারণত যেটা করে যে 2 পার্সনের ফুল অনবোর্ড প্যাকেজ নেয়, এবং ফুল অনবোর্ড প্যাকেজ মানে হচ্ছে ওরা একটা অফার দেয় 12,000 বা 14,000 বা 15,000 হোয়াটএভার। এই প্যাকেজের ভেতরে আপনার অ্যাকোমোডেশন এবং আপনার 3 বেলার বুফে খাবার থাকে, নাস্তা, লাঞ্চ এবং ডিনার সবই আসলে বুফে থাকে। সো আমার মনে হয় যে ওইটা বেটার ডিল। সেক্ষেত্রে আপনি কি খাবেন, খাবারের পেছনে কত খরচ হতে পারে, এইসব চিন্তা আপনার আর থাকতেছে না। আপনি জাস্ট আসবেন, পিস অফ মাইন্ড, আপনি জানেন আপনাকে কত টাকা দিতে হবে, এবং এর ভেতরেই সমস্ত কিছু। এবং ওদের যে বুফে লাঞ্চ, ডিনার এবং ব্রেকফাস্ট, এইটাতে কিন্তু অনেক বেশি আয়োজন থাকে এবং খাবারগুলিও অনেক টেস্টি। সারা রিসোর্টের যে ব্যাপারটা সবচেয়ে ভালো লাগে, এই আমাদের দেশের ওয়েদার যেরকম হার্শ বা যেরকম গরম, এত কিছুর পরেও ওরা পুরো রিসোর্ট জুড়ে একটা চমৎকার গ্রিন অ্যাম্বিয়েন্স বজায় রাখে। প্রত্যেকটা মাঠ ভীষণ সবুজ, গাছপালাগুলি অনেক চমৎকার, মানে আমি জানি না কোনো ধুলাবালি নাই। বৃষ্টি সিজন হোক বা শীতের সিজন হোক, গাছগুলি সবসময় সবুজ থাকে, চকচকে থাকে। তো এইটা ওরা আসলে বেশ যত্ন করে মেনটেন করে। আর এইখানে যেটা দেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে ডেডিকেটেড কিডস জোন, যেটা এখন অনেক রিসোর্টে থাকে আবার অনেক রিসোর্টে থাকে না। ডেরা রিসোর্টে ছিল,
ছুটি রিসোর্ট ছোটোটাতে এরকম কোনো জোন আসলে ওরকম ডেডিকেটেড নাই, বাচ্চাদের জন্য সিম্পল অল্প কিছু ব্যবস্থা আছে। আর সারা রিসোর্টে মোটামুটি ডিসেন্ট, এখানে কিছু স্লাইড, দোলনা, তারপরে এইখানে একটা মেইজের মতো বাচ্চারা উঠে স্লাইড করে নামতে পারবে, ইনফ্যাক্ট দুইটা। সো এখানে যদি বড় বাচ্চা মানে বাচ্চাদের বড় একটা গ্রুপও আসে, সেক্ষেত্রেও কিন্তু তারা এখানে এসে বেশ এনজয় করতে পারবে। এই যে আমি হেঁটে যাচ্ছি, আমার দুই পাশে বিভিন্ন রকমের বসার জায়গা, গ্রিন স্পেস, কোনো কটেজ নাই, কোনো ঘরবাড়ি নাই। এইটা কিন্তু আমার খুব পছন্দ। এইটা আমি ভাওয়াল রিসোর্টে যখন গিয়েছিলাম আমার মনে হয়েছিল যে ওদের যেহেতু মাল্টি স্টোরিড কোনো বিল্ডিং নাই, এই কারণে ওদের অসংখ্য কটেজ, এবং এই অসংখ্য কটেজ হওয়ার কারণে আমার যেটা মনে হয়েছে যে ওদের পুরো এরিয়াটা জুড়েই একটু পরপরই একটা করে কটেজ। আমার মনে হয় যে কোনো লোকাল পাড়া মহল্লায় ঢুকে গেছি, একটু পরপর ঘরবাড়ি, মানে ঠিক রিসোর্টের যে ব্যাপার, অনেক গ্রিন স্পেস, অনেক ফাঁকা জায়গা, সেইটা কিন্তু ভাওয়াল রিসোর্ট মেনটেন করতে পারে না। কারণ ওদের যেহেতু মাল্টি স্টোরেড বিল্ডিং নাই, ওদের অ্যাকোমোডেশন পুরোটাই হচ্ছে আলাদা আলাদা কটেজ, এই কারণে ওদেরকে অনেক কটেজ বানাইতে হয়েছে। বাট সারা রিসোর্ট ওরা যেটা করছে, এদের জায়গাটাও বড়, প্লাস হচ্ছে ওরা একটা 9তলা 10তলা বিল্ডিং করছে, যেটা রাজা টাওয়ার আমরা বলি, এবং এই রাজা টাওয়ারটা হচ্ছে ওদের মূল অ্যাকোমোডেশন স্পেস। ওইখান থেকেই বেশিরভাগ গেস্ট ওখানেই থাকে। আর এর বাইরে ওরা বেশ দূরে দূরে কিছু ওয়াটার লজ, কিছু কটেজ, প্রেসিডেন্সিয়াল সুইট ইত্যাদি ইত্যাদি বানাইছে। বাট সেগুলো কিন্তু একটা থেকে আরেকটা অনেকটা দূরে দূরে, যার কারণে আপনাকে কখনোই মনে হবে না যে আপনি খুব কনজেস্টেড একটা এরিয়ার মধ্যে হাঁটতেছেন, বা আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কিন্তু দুই পাশে কটেজ, আপনি লোকজনের কথা শুনতেছেন, বা কেউ হয়তো কটেজের বারান্দায় আছে তাদের সামনাসামনি হয়ে যাচ্ছেন। এইরকম কোনো ব্যাপার কিন্তু সারা রিসোর্টে নাই, এবং এইটা আমার অনেক বেশি ভালো লাগছে। এখন আমরা যাচ্ছি সারা রিসোর্টের ক্যাম্প সাইটের দিকে। এদের বেশ কিছু খেলার মাঠ আছে। একটা খেলার মাঠ তো একদম রিসোর্টে ঢোকার পরপরই রিসেপশনের ঠিক পাশে, অনেক বড় এবং অনেক গ্রিন একটা খেলার মাঠ। ওইখানেই সবাই মূলত খেলে যারা বড় গ্রুপ নিয়ে আসে ক্রিকেট বা ফুটবল খেলতে হলে। তবে একদিনে যদি একাধিক গ্রুপ আসে সেক্ষেত্রেও চিন্তার কিছু নেই, এদের আরও বেশ কিছু মাঠ আছে। তার মধ্যে একটা মাঠ ওরা বলতেছে ক্যাম্প সাইট মাঠ, যেখানে গতকালকে আমাদের সমস্ত আউটডোর অ্যাক্টিভিটিসগুলি হয়েছে। সো ওই দিকটা হচ্ছে, এখানে একটা লেক আছে, লেকের পাশে ক্যাম্প বলতেছে, কারণ ওইখানে ওরা আমরা সাধারণত বেস ক্যাম্পে যে ধরনের অ্যাক্টিভিটিস দেখি, ট্রি ওয়াকিং বা মেজ ওয়াকিং, ওই টাইপের অ্যাক্টিভিটিসগুলি আছে, এবং ওইটাকেই ওরা বলতেছে ক্যাম্প। এই কারণে ওই পাশের মাঠটাকে বলতেছে ক্যাম্প সাইট মাঠ। কালকে আমরা একটু এখানে যেসব অপশান আছে, এক গাছ থেকে আরেক গাছে হেঁটে যাওয়া, ঝুলন্ত টায়ার, ঝুলন্ত কাঠের পাটাতন, এগুলির উপর দিয়ে এগুলো আমরা একটু করার চেষ্টা করতেছিলাম। তো সামহাও আমি জানি না কেন ওরা মানা করলো। ওরা এসে বললো যে এগুলো সবগুলোই আসলে কিডসদের জন্য, বাচ্চাদের জন্য, মানে বড়দের জন্য না। তবে বাচ্চাদের জন্য যেটা, সেটা করতে গিয়ে আমরা কিন্তু আসলে খুব যে কমফোর্টেবল বা খুব যে কনফিডেন্টলি এটা করতে পারছি তা কিন্তু বলবো না, আমরা নিজেরাই ভয় পাচ্ছিলাম। সুতরাং বাচ্চারা এটা কীভাবে পারবে বা আদৌ কতখানি সম্ভব, হয়তো অনেক বাচ্চার পক্ষেই সম্ভব, বাট আমাদের হয়তো ওই ফিটনেস বা ওই সাহসটা এখন আর নাই। কালকে আমরা বেসিক্যালি এইখান থেকে হাঁটা শুরু করে আমি পার্সোনালি এইটা পার হইতে পারছি, এইটার উপর দিয়ে আসতে পারছি। এইখানে আসার পরে দুইটা পরে আমি যখন থার্ড ইয়েতে স্টেপ আপ করব, কিছুতেই আমি আর ম্যানেজ করতে পারতেছিলাম না, প্রচণ্ড দুলতেছিল। সো পরে আমাকে এখানে কুইট করতে হয়েছে, আমাকে নিচে নেমে যেতে হয়েছে। সো এইখানে এইটা বলতেছে ওরা বাচ্চাদের জন্য বেসিক্যালি, আর বড়দের জন্য সম্ভবত আরও উপরে যেগুলি আছে সেগুলি। বাট এই হাইটেই কিন্তু আমার ভয় লাগতেছিল। সো আরও উপরে গেলে তো নিশ্চয়ই আরও বেশি ভয় লাগতো। ক্যাম্প সাইটের ট্রি ওয়াকিং ছাড়াও আরও কিছু অপশান আছে পাশের মাঠেই। এইখানে দেখে সবগুলি বোঝা যাচ্ছে না যে এগুলো আসলে কী ধরনের চ্যালেঞ্জ বা কী ধরনের অ্যাক্টিভিটি। বাট আপনি যদি ইন্টারেস্টেড হন, আপনি যদি ওদের সাথে যোগাযোগ করেন রিসোর্ট কর্তৃপক্ষের সাথে, আমার ধারণা তাহলে ওরা একটা গাইডেড অ্যাক্টিভিটির ব্যবস্থা করবে। কারণ এটা আসলে হুট করে নিজে এসে শুরু করে দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। কোনটা কীরকম ট্রিকি বা কোথায় রিস্ক আছে, এটা নিশ্চয়ই একটা ব্রিফের দরকার হবে। তো আমার মনে হয় যে ভালো হচ্ছে যে আপনারা যদি সত্যি এটা করতে আগ্রহী হন, সেক্ষেত্রে শুরুতেই রিসোর্ট কর্তৃপক্ষকে ইনফর্ম করা, এবং ওনাদের ভেতর থেকে একজন ইনস্ট্রাক্টর এসে তারা এক্সপ্লেন করবে যে আপনি আসলে এখানে কোন কাজটা কিভাবে করতে হয়, ওনারা হয়তো একটু দেখাও দিবে। সো সেটা দেখার পরে জেনে নিয়ে তারপরে ভালো মতো করা উচিত। এটা হচ্ছে ক্যাম্পসাইট ফিল্ড। এইখানে আপনি চাইলে ওরা অনেক কিছু প্রোভাইড করবে, যেমন এটা হচ্ছে অ্যারো শ্যুট করার জন্য যে গেম, সেই গেমের অ্যারেঞ্জমেন্ট।
আউটডোর অ্যাক্টিভিটিসে পরে শেষে গিয়ে আমরা একটা ফুটবল ম্যাচ খেলছি, সেখানেও এক টিমে প্রায় 10-12 জন করে প্লেয়ার ছিল। এইখানে আমরা খেলছি, সেটাও কিন্তু আমরা এখানে খুব চমৎকারভাবেই খেলতে পারছি, মানে মাঠের সাইজ বা গ্রাউন্ডের কোয়ালিটি সব কিছু মিলায় আমাদের কোনো রকম কোনো সমস্যা হয় নাই। এইখানে দুইটা চমৎকার স্থাপনা বলি, দেখে খুব মনে হয়েছিল যে এটাও বোধহয় একটা লজ বা এটাও বোধহয় একটা অ্যাকোমোডেশন স্পেস থাকার জন্য, বাট পরে আমি দেখতেছি যে এখানে ওয়াশরুমের সাইনবোর্ড লাগানো আছে, তার মানে এই চমৎকার বিল্ডিংটা আসলে হচ্ছে ছেলে এবং মেয়েদের জন্য ওয়াশরুম। আর এখন যে জায়গাটা দিয়ে হাঁটতেছি এইটা মানে লিটারালি আমরা যে বলি গ্রামে গেলে বাঁশবাগান পড়ে রাস্তায়, এবং যেখানে বাঁশবাগান দিয়ে হাঁটতে গেলে আপনার একটু ভয় ভয় লাগবে, গা ছমছম করবে যে বাঁশবাগানে ভূত থাকে, এটা হচ্ছে এক্স্যাক্টলি ওই রকম একটা জায়গা। দেখেন মানে এখন সূর্য একদম মাথার উপরে, চারদিকে প্রচণ্ড রোদ, অথচ এই জায়গাটা একদম ভীষণ অন্ধকার হয়ে আছে। সন্ধ্যার পরে বিশেষ করে এইটার ভেতর দিয়ে আপনি যদি একা একা হেঁটে যেতে চান, আমি শিওর আপনার একটু হইলেও ভয় ভয় লাগবে। সো এইটা আমার বেশ মজা লাগে যে এরা খুব ছোট্ট একটা জায়গা রাস্তার পাশে এমনভাবে বাঁশ গাছ লাগাইছে যে আমরা যে গল্পে পড়ি বাঁশবাগানের ভেতর দিয়ে হেঁটে যাওয়া, সেই ফিলিংসটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। সারা রিসোর্টে অনেক রকম অ্যাক্টিভিটিসই আছে, আমার মনে হয় তার ভেতরে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এই সাইকেলগুলি। এইখানে সিঙ্গেল সাইকেলের পাশাপাশি বাইসাইকেল এবং ট্রাইসাইকেল আছে। সো আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন বা আপনার যদি ছোটো বাচ্চা কাচ্চা থাকে, আপনি কিন্তু তাদেরকে এই সাইকেলে বসে একসাথে চালানোর যে একটা মজা এইটা পাবেন। এটা আমরা নর্মালি দেখা যায় যে আমরা বাসায় হয়তো সিঙ্গেল সাইকেলগুলি থাকে, কিন্তু ট্রাইসাইকেল বাইসাইকেল তো থাকে না। সো এটা একটু এখানে ডিফারেন্ট একটা ফ্লেভার পাওয়া যায়, ডিফারেন্ট টাইপের ফান। এইখানে একটা হিউজ ট্রাইসাইকেল দেখতেছি, জানি না এটা ফর অনলি শোকেস অর এটা আসলে অ্যাকচুয়ালি চালানো যায়, বাট চালানোর জন্য সমস্ত মেকানিজম কিন্তু আমি দেখতেছি। সো মেবি ইফ সামওয়ান ট্রাই দেন মেবি দে ক্যান অ্যাকচুয়ালি ড্রাইভ ইট। এই লং টেনিসের যে কোর্টটা, আমি এর আগেও একবার আসছি, প্রতিবারই কিন্তু আসলে খালিই থাকতে দেখছি। আমি জানি না লং টেনিস আসলে মানে রিসোর্টে এসে কারা খেলে। লং টেনিস বাংলাদেশে খুব অল্প কিছু মানুষ তারা হয়তো আসলে পছন্দ করে, বাট তাদের কতজন আসলে রিসোর্টে প্রতি বছর আসে যে তাদের জন্য একটা ডেডিকেটেড লং টেনিস কোর্ট করা আছে। বাট আমার মনে হয় যে এটা অনেক বেশি ইউজফুল হইতো, অনেক বেশি হ্যান্ডি হইতো যদি এখানে ব্যাডমিন্টন খেলা যেত। সো সম্ভবত যায়, আমি জানি না। এই লেকটার নাম বলতেছে লেক রেহান। এইখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, আপনি যদি বোটিং করতে চান তাহলে এইখানে এসে এই ঘাট থেকে আপনাকে নৌকায় উঠতে হবে। আমি শিওর না যখন ফুল অনবোর্ড প্যাকেজ থাকে সেটার ভেতরে বোটিংটা ইনক্লুডেড থাকে নাকি আলাদা করে চার্জ দিতে হয়, বাট চার্জ দিতে হইলেও খুব বেশি হওয়ার কথা না। রাজা টাওয়ারের বাইরে মূল যে রিসেপশন এরিয়া, ওই পাশে একটা বড় লেকের মতো আছে, এবং ওই লেককে কেন্দ্র করে নতুন কিছু কটেজ, ওয়াটার লজ এগুলো বানানো হয়েছে। সো এখন ওই দিকটাই যাচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে নতুন বানানো ওয়াটার ফ্রন্ট ভিলা। এইখানে কিন্তু অনেকগুলি রুম আমার মনে হচ্ছে আছে। সো বাট এইটা ঠিক একদম লেকের পাশে না, লেকের পাশে ওদের আরও কিছু কিছু ভিলা আছে। আমি জানি না এখানে গেস্ট আছে কিনা, সো মেবি আই শুড নট স্পিক দ্যাট লাউড। বাট এখানে 6টার মতো রুম দেখতেছি। সো কেউ যদি বড় গ্রুপ নিয়ে আসে তারা হয়তো চাইলে এই ভিলাটা বুক করে ফেললে, 6টা রুম যদি তারা বুক করে ফেলে, তাহলে তারা অন্যান্য যারা গেস্ট আছে তাদের থেকে কিছুটা আলাদা করে থাকতে পারবে, আলাদা একটা প্রাইভেসি, আলাদা সব অ্যারেঞ্জমেন্ট থাকবে। সুপার হিট ব্লগ না? রেডি? গুড। ভাই যেজন আপনি আমার পিছনে আসছেন, আমি ভয় পেয়ে গেছি। গুড। এটা হচ্ছে আরেকটা আইসোলেটেড ওয়াটার ভিলা। এখানেও সম্ভবত মাল্টিপল রুমস আছে। যদি কোনো বড় গ্রুপ আসে একসাথে, তারা চাইলে এই ধরনের একটা ভিলা বুক করে ফেললে অন্য সব কিছু থেকে একটু দূরে, একটু আলাদা করে নিজেদের মতো করে থাকতে পারবে।
এই লেকের সাইড দিয়ে যে ওয়াকওয়েটা এটাও খুবই চমৎকার, সারা রিসোর্ট জুড়েই আসলে চমৎকার, বাট এটা আরও বেশি ভালো কারণ একপাশে লেক, সুন্দর গাছপালা দিয়ে আপনি হেঁটে যেতে পারতেছেন। আর এই পাশটায় আসলে স্বাভাবিকভাবেই একটু ফাঁকা ফাঁকা, এই দিকে লোকজন কম, সব মিলায়ে তখন মনে হয় যে মানে আপনি একদম ফুল নেচারের মধ্যে দিয়ে হাঁটতেছেন, লোকজন নাই, কোনো ঝামেলা নাই, কোনো শব্দ নাই। রাজা টাওয়ারের ওই পাশে সাধারণত যেহেতু অনেক বেশি ট্যুরিস্ট থাকে ওইখানে কিন্তু মানুষজনের একটু শব্দ পাওয়া যায়, বাট এই পাশটা একদমই ফাঁকা এবং কাম অ্যান্ড কোয়াইট। যেটা একটু আগেই বলতেছিলাম যে আমি যখন একদম লেকের এই সাইডটায় চলে আসলাম একদম বাউন্ডারি ওয়ালের পাশে, এইখানে কিন্তু লোকজন খুব কম আসে যেহেতু এটা মূল সেন্টারগুলো থেকে একটু দূরে। সো এই জায়গাটায় প্রকৃতি অনেক বেশি ইনট্যাক্ট এবং তার প্রতিফলন কিন্তু আমি দেখতেছি যে এইখানে গাছে গাছে নানা রকমের পাখি ঘুরে বেড়াচ্ছে। আমি অলরেডি 2-3টা খুব কালারফুল পাখি দেখলাম, হলুদ পাখি, তারপরে মাছরাঙা দেখলাম খুব কালারফুল, এবং পাখির ডাক কিন্তু আমি শুনতে পাচ্ছি, বিভিন্ন রকম পাখির ডাক, এবং আমি একা একা হেঁটে বেড়াচ্ছি, আমার কিন্তু চমৎকার লাগতেছে। ওই যে দূরে লেক, লেকের পাশে ওয়াটার ভিলা, আর তারও পেছনে উঁচু যে বিল্ডিংটা ওইটা হচ্ছে রাজা টাওয়ার। তার মানে দেখেন আমি কত দূরে আছি রাজা টাওয়ার বা ডাইনিং বা ওই এরিয়াটা থেকে, বিজি এরিয়া থেকে আমি কতটা দূরে আছি। আচ্ছা, পেছনের দিকে আমি বলতেছিলাম যে ওরা আসলে এক্সপ্যান্ড করছে, এবং এক্সপ্যান্ড করছে এইটা মানে শুধু যে রিসোর্টের জন্য তা না, এখানে আসলে ওরা ফোর্টিস এগ্রো লিমিটেড নামে একটা আলাদা করে মনে হয় এনটিটি বা আলাদা কোম্পানি করছে, এবং এখানে আমি দেখতেছি গরুর ফার্ম, হাঁস মুরগির খামার, সবজির চাষ হচ্ছে, ধনেপাতা, টমেটো, আরও অন্যান্য অনেক জিনিসপত্র, এবং ওইখানে সাইনবোর্ডে লেখা আছে যে সম্ভবত আপনি চাইলে এখান থেকে ফ্রেশ মিল্ক, ফ্রেশ ভেজিটেবলস এগুলো কিনেও নিয়ে যেতে পারবেন। আচ্ছা, বেসিক্যালি আমি এই ওয়াটার ভিলাটার কথা বলতেছিলাম। এইটার আর্কিটেকচারটা একটু ডিফারেন্ট, আমরা এই ধরনের আর্কিটেকচার নেপাল এবং ভুটানে দেখি, এবং এইটা যে মানে হঠাৎ করে ওই রকম হয়ে গেছে তা না, এটা আসলে ওই রকম করেই বানানো আমি যা বুঝতেছি। কারণ এই কটেজটাকে ঘিরে যে বাউন্ডারি ওয়াল এবং বাউন্ডারি ওয়ালের সাথে যে বিভিন্ন রকম বোর্ড, সেখানেও কিন্তু আমি চাইনিজ বা তিবেতিয়ান ল্যাঙ্গুয়েজের যে সাইনগুলি, ওই সাইনগুলি দেখতেছি। সো এটা আসলে ইন্টেনশনালি বানানো, এবং তার থেকেও যেটা বড়, এইটার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দিস ইজ এ ফ্লোটিং ভিলা, মানে এইটাকে আমি দেখতেছি দড়ি দিয়ে দুই পাশ থেকে বেঁধে রাখা আছে। সো এইটাকে ওরা যদি মনে করে যে এটাকে ভাসায় নিয়ে দূরে কোথাও অন্য কোথাও নিয়ে গিয়ে বসাবে, সেইটাও খুবই পসিবল। সকালে লেক রেহান যেটা দেখেছিলাম ওইটা হচ্ছে ওদের অল্টারনেট একটা লেক, কিছুটা ছোট, বাট এইটা হচ্ছে ওদের মূল লেক। এইটারও নিশ্চয়ই কোনো একটা নাম আছে, আমি যখন ঘাটে যাব ওইখানে হয়তো সাইনবোর্ড পাবো, বাট এইটা হচ্ছে মূল লেক, এবং এই লেকেই কিন্তু বোটিং এবং অন্যান্য সব কিছুই আসলে ব্যবস্থা আছে, এবং এখানে ছোটোখাটো বোট না, এখানে রীতিমতো সাম্পান টাইপের বোটও আছে। সো আপনি যদি পুরো গ্রুপ নিয়ে উঠতে চান সেটাও সম্ভব। যেমন এই বোটটা আমি দেখতেছি, এইটা তো দেখে মনে হচ্ছে যে মানে তিন কোণা একটা শেপ, এবং চমৎকার বসার ব্যবস্থা আছে, সবাই হাত পা ছড়ায় বসে খুব মজা করে ঘুরে বেড়ানো যাবে। এখানে এটা হচ্ছে ঘাট, এখান থেকে সমস্ত বোটে উঠতে হবে। এখন কিন্তু আকাশের একটা রিফ্লেকশন লেকের ওপরে পড়ছে এবং চমৎকার লাগতেছে। আচ্ছা, এইটার নাম হচ্ছে লেক সুহান। এইটার ডেপথটা অনেক বেশি, 15 ফিট, এবং এইখানে লাইফ জ্যাকেট ছাড়া কোনো রকম বোটিং করাটাই আসলে প্রহিবিটেড। আর এইখানে ঠিক পাশেই লেকের পাশেই একটা রেস্টুরেন্ট আছে, এখানে সম্ভবত আলাকাটা বেজে আপনি চাইলে কিছু অর্ডার করেও খেতে পারবেন। আবার গতবার যেটা হয়েছিল, আমরা এই রেস্টুরেন্টেই আসলে রাত্রে ডিনার করেছিলাম, এবং আমাদের জন্য এখানে একটা ওপেন এয়ার লেক সাইড কনসার্টের ব্যবস্থা ছিল। যদিও কনসার্টে আমরা এত বেশি লাফালাফি করছি যে ওদের যে কাঠের পাটাতন দিয়ে এইটাকে বানানো পানির ওপরে, সেইটাও কিন্তু মানে ভীষণভাবে কাঁপতেছিল, মনে হচ্ছিল যে ভেঙেই পড়ে যায় কিনা। আর এইখানে ওরা একটা নতুন জিপলাইন ইনস্টল করছে, তো এটা একটা হিউজ বিশাল বড় জিপলাইন, মানে অনেকটা দূর থেকে আপনাকে এই পুরা লেকটা পার করে নিয়ে যাবে। তো এইটা হচ্ছে এদের নতুন অ্যাট্রাকশন আর কি। আর যেটা বলতেছিলাম যে আমরা
এত বেশি লাফাচ্ছিলাম যে এই পাটাতনগুলি মনে হচ্ছিল ভেঙে পড়ে দেবে, ওরা খুবই টেনশনে ছিল। সেই কারণে সম্ভবত এইবার আমাদের কনসার্টের অ্যারেঞ্জমেন্টটা হয়েছে কনভেনশন হলের ভেতরে, এই ওপেন এয়ার আমরা আর করতে পারি নাই। এইখানে যে পাটাতনগুলি আছে এইগুলো আসলে এত বেশি স্ট্রং না যে আপনি এটার উপর ইচ্ছা মতো লাফাইতে পারবেন। এইখানেও একটু ডিফারেন্ট আর্কিটেকচার ফলো করে আরেকটা কটেজের মতো বানানো হয়েছে, এটাও কিন্তু দেখতে খুব সুন্দর। যদিও লোকেশন ওয়াইজ এটা একদম লেকের ধারে না, কিন্তু এটা কিন্তু দেখতে ডিফারেন্ট। মানে অন্য বাংলাদেশে আমরা যে ধরনের রিসোর্ট দেখি বা যে ধরনের আর্কিটেকচার দেখি তার থেকে টোটালি ডিফারেন্ট। এবং এইটার দেখতেছি ভেতর থেকে একটা ফায়ার প্লেসের ধোঁয়া বের হওয়ার জন্য যেরকম চিমনি থাকে সেরকম চিমনি আছে। সো এগুলো একদম ইউরোপিয়ান স্টাইল ফলো করে মনে হয় বানানো। রিসেপশন দিয়ে ঢুকেই এইটা হচ্ছে ওদের প্রধান মাঠ। এটা অনেক বড়, এখানে চাইলে অ্যাট এ টাইম মাল্টিপল গ্রুপস তারা ফুটবল ক্রিকেট সবই খেলতে পারবে। সো যেটা বলতেছিলাম যে ওদের আসলে কনভেনশন সেন্টার বলেন, মাঠ বলেন, লেক বলেন, সব কিছুই কিন্তু আসলে মাল্টিপল আছে। সো যার কারণে একসাথে অনেক গেস্ট আসলেও খুব বেশি ঝামেলা হওয়ার কথা না। আর ইনফ্যাক্ট এদের আসলে অনেক গেস্ট আসে, বিশেষ করে যখন সরকারি ছুটি পড়ে বা কোনো একটা উইকেন্ডে এখানে অনেক গেস্ট আসে। এইটা হচ্ছে পার্কিং এরিয়া, এটা বেসিক্যালি ওপেন পার্কিং। সো বৃষ্টি বা রোদে অবশ্য খুব একটা ঝামেলা হবে না, কারণ উপরে গাছ আছে। বাট বৃষ্টি হইলে আপনার গাড়ি ভিজবে, বাট আই গেস দ্যাটস ওকে, নো প্রবলেম। ওকে, রেটিং টাইম। সো গত 1 থেকে 1.5 বছরের ভেতরে আমরা আসলে অনেকগুলি রিসোর্ট ঘুরে বেরিয়েছি। ডেরা রিসোর্টে গিয়েছিলাম, ভাওয়াল রিসোর্টে গিয়েছিলাম, পাবনাতে রূপকথা এবং রত্নদ্বীপ রিসোর্ট, গাইবান্ধার এসকে সিন রিসোর্ট, আর আজকে আমরা ঘুরতেছি সারা রিসোর্টে। সো এই সবগুলি রিসোর্টের আলাদা আলাদা রিভিউ আমি করেছি, আমার চ্যানেলে এই সবগুলি নিয়েই আলাদা আলাদা ভিডিও আছে। এখন আমি যদি সামগ্রিকভাবে একটা কম্প্যারিজন করার চেষ্টা করি আউট অফ 10 কোন রিসোর্ট কত পাবে, আমার পার্সোনাল ওপিনিয়ন আগেই বলে নিই। সারা রিসোর্ট পাবে সব থেকে বেশি, 9 আউট অফ 10। এরপরে এসকে সিন এবং ভাওয়াল, যদিও দুইটা রিসোর্টই একটু ডিফারেন্ট, বাট আমার কাছে মনে হয়েছে যে তাদের এক্সপিরিয়েন্স ওভারঅল ফিল ব্যাপারটা কাছাকাছি। সো তারা, আমার মনে হয় যে ভাওয়াল এবং এসকে সিন দুইটাকেই আমি আসলে 8 দিব, সারার থেকে একটু কম। আর এরপরে আমি যেটা করব, ডেরা রিসোর্টকে আমি সম্ভবত 6 দিব, নট 7, 6। আর এর বাইরে রূপকথা এবং রত্নদ্বীপ রিসোর্ট তারা পাবে 5। সো সারা রিসোর্ট আনডাউটেডলি দ্য বেস্ট।